প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি এই ক্লাসে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে বাংলা কাব্যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কৃতিত্ব, সেই কৃতিত্ব সম্পর্কে আজকে আমরা এই ক্লাসে তোমাদের কাছে আলোচনা করব। আধুনিক বাংলা সাহিত্যে এক প্রবাদ পুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি সারা জীবন যেভাবে অবিশ্রান্ত কবিতা লিখেছেন, গাঁথ বেঁধেছেন, গল্প, উপন্যাস, নাটক এবং প্রবন্ধের ডালি সাজিয়েছেন, তার সেই সাহিত্য পরিক্রমা যত সংক্ষেপেই বলা হোক না কেন, তার সীমা শুধু বেড়েই যাবে। জ্ঞান শক্তির এত প্রাচুর্য, আবেগের এত গভীরতা, রোমান্টিক মানুষের প্রভাবে কল্প স্বর্গ পরিক্রমা, বিশ্বের সঙ্গে বিশ্বাতীতের, সীমার সঙ্গে অসীমের, খণ্ডের সঙ্গে পূর্ণের এই মিলন লীলা কোনো যুগের কোনো একজন কবির মধ্যে পাওয়া যায় কি না সেটা কিন্তু সন্দেহ আছে। ধরো তোমরা প্রায় 60 বছর ধরে রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্য চর্চা করেছেন এবং সেই সঙ্গে সঙ্গে কবিতা রচনা তিনি করেছেন। তো এই প্রায় 60 বছর ধরে রবীন্দ্রনাথ যে সমস্ত কাব্যগুলি রচনা করেছেন, তার শৈল্পিক রূপ আমাদের অভিভূত করে। তিনি নিজেই রবীন্দ্র প্রথা ভেঙে সৃষ্টি করেছেন আর এক রবীন্দ্রনাথকে। তো আজকে এই ক্লাসে আমি তোমাদের সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য কবিতা নিয়েই আমি আলোচনা করব। পর্ব ধরে আলোচনা করার আগে তোমাদের প্রথমেই বলে রাখি যে রবীন্দ্রনাথের প্রথম যে কবিতা বা অনেক সমালোচক বলেছেন রবীন্দ্র প্রতিভার স্বাক্ষরযুক্ত প্রথম কবিতা হলো হিন্দু মেলার উপহার। এই কবিতাটি 1875 সালে রচনা করেছিলেন বলে অনেকেই মনে করেন এবং এই কবিতাটি তিনি হিন্দু মেলাতে পাঠ করেছিলেন। এরপরে আমরা তার পর্ব ধরে আলোচনা করব। 1878 থেকে 1881 সাল পর্যন্ত সময়কাল হলো রবীন্দ্র কাব্যজীবনের সূচনা পর্ব। কাব্য ও নাট্যকাব্য এ সময় প্রকাশ পেয়েছে অনেকগুলো। সূচনা পর্বের অধিকাংশ কাব্য রোমান্টিক, গীতিধর্মী ও উচ্ছ্বাসের আখ্যান কাব্য। এই বয়সে যেটা খুব স্বাভাবিক ছিল। রবীন্দ্রনাথের ঠিক এর পরের যে পর্বটি সেটা বলা হয় উন্মেষ পর্ব, এবং এই উন্মেষ পর্বের যে সময়টা মনে রাখবে তোমরা, সেটা হচ্ছে 1882 থেকে 1886 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো এই উন্মেষ পর্বের মধ্যে রবীন্দ্র প্রতিভার প্রথম পরিচয় মেলে প্রভাত সঙ্গীত কাব্যের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায়। যে কবিতাতে তিনি বলেছিলেন, আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের ওপর। এই কবিতা থেকেই কবি রবীন্দ্রনাথ নিজের স্বরূপ চিনতে পেরেছিলেন বলেই আমরা মনে করি। এই পর্বের আরও দুটি কাব্য ছিল ছবি ও গান এবং কড়ি ও কমল। তবে রবীন্দ্র প্রতিভার নিঃসংশয়িত যাত্রা শুরু হয়েছিল তাঁর ঐশ্বর্য পর্ব থেকে। এই ঐশ্বর্য পর্বের মোট 4টি কাব্য, এবং এই 4টি কাব্যই দেখবে খুব নাম করা এবং খুব জনপ্রিয় কাব্য। নামগুলো মনে রাখবে: মানসী, সোনারতরী, চিত্রা ও চৈতালি কাব্য। মানসী কাব্যের মূল সুর প্রেম ও প্রকৃতি। সোনারতরী কাব্যের প্রেমকে কবি প্রত্যক্ষ করলেন মানবিক প্রতীক রূপে। এই দুটি কাব্যে প্রকৃতি ও মানবের একাত্মতা দেখানো হয়েছে গভীর প্রত্যয়ের সঙ্গে। রবীন্দ্রনাথের চিত্রা কাব্যে তার যে বিখ্যাত জীবন দেবতা, এই জীবন দেবতা তত্ত্বের পূর্ণ প্রকাশ আমরা লক্ষ্য করেছি। কবির এই জীবন দেবতা তত্ত্বের মূল কথা হলো, এই পৃথিবীতে একটি ছোট আমির সঙ্গে বড় আমির নিত্য মিলন লীলা চলছে। ছোট আমি হলো সাধারণ মানুষ, আর বড় আমি হচ্ছে, এটা রবীন্দ্রনাথ বিভিন্নভাবে দেখেছেন। কখনো মানস সুন্দরী রূপে, কখনো অন্তর্যামী রূপে, কখনো বা সরাসরি জীবন দেবতা নামে এই মানস সুন্দরী অভিহিত হয়েছে। আর এই পর্বের যে শেষ কাব্য চৈতালি, চৈতালি কাব্যে আমরা পাই প্রাচীন ভারত পরিক্রমা। রবীন্দ্রনাথের অন্তর্বর্তী পর্বের কাব্যগুলির মধ্যে রয়েছে
প্রাচীন ভারত আবিষ্কারের ব্যাকুলতা, প্রেম, সৌন্দর্য ও নিসর্গলোকে মুক্তির প্রয়াস প্রভৃতি এই ধরনের অনুভূতিগুলো। তার এই পর্বের যে বিখ্যাত যে কাব্য সেগুলি হচ্ছে কথা, কাহিনী, খনিকা, নৈবেদ্য, স্মরণ, শিশু প্রভৃতি। এর মধ্যে মনে রাখবে এই যে স্মরণ কাব্যগ্রন্থ, এই স্মরণ কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ তার স্ত্রীর মৃত্যুতে লিখেছিলেন, ওই জন্য এটাকে আমরা কিছুটা শোক কাব্য হিসেবেও আমরা বলে থাকি। এছাড়া তার যে নৈবেদ্য কাব্য, এই নৈবেদ্য কাব্যের যে সনেটগুলি, এই সনেটগুলিতে রয়েছে ভারতবর্ষের স্বরূপ অনুসন্ধানের একটা চেষ্টা। এরপর যে পর্বটি রবীন্দ্রনাথের, সেটিকে আমরা বলবো গীতাঞ্জলি পর্ব। এই গীতাঞ্জলিতে ঈশ্বরকে নানা রূপে দেখে তার সঙ্গে মানবের লীলার কথা ব্যক্ত হয়েছে। বিরহের রসে আর্দ্র কবির এই কাব্য। এই পর্বের তিনটি প্রধান কাব্য, গীতাঞ্জলি, গীতিমাল্য এবং গীতালি। এরপর শুরু হয়েছে রবীন্দ্রনাথের বলাকা পর্ব। এই পর্বে কবি গতিবাদী চিন্তায় নিজেকে আত্মনিয়োগ করেছেন। বলাকা কাব্যে কবি পাশ্চাত্যের গতিতত্ত্বের সঙ্গে আমাদের এদেশের গতিচিন্তার মিলন ঘটিয়েছেন সার্থকভাবে। তার এই পর্বের মহুয়া কাব্যে প্রেমের সাধন বেগকে প্রতিদিনের তুচ্ছতা ও আরামের পঙ্কসজ্জা থেকে উদ্ধার করে তাকে বৃহৎ ও মহৎ কর্তব্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিলেন তিনি। সমালোচক মহলে বিস্ময়ের সব সীমাকে অতিক্রম করে গিয়েছিল রবীন্দ্রনাথের অন্তপর্ব। এই পর্বে কবি প্রচলিত কাব্য কাঠামোকে পরিহার করেছেন, নতুন বিষয়ের খোঁজ করেছেন, গদ্য কবিতা রচনা করেছেন তিনি এই পর্বেই। বলাকা কাব্যে তৈরি করেছিলেন মুক্তক ছন্দ, আর এই পর্বের পুনশ্চ কাব্যে রবীন্দ্রনাথ প্রয়োগ করলেন গদ্যছন্দ। রবীন্দ্র কাব্য পরিক্রমার এই শেষ দিকের যে কাব্যগুলো, এর মূল বৈশিষ্ট্য হচ্ছে প্রজ্ঞা দৃষ্টি ও বাস্তব দৃষ্টির অখণ্ড ঐক্য। আর এই পর্বের মূল যে কাব্য, অর্থাৎ জনপ্রিয় যে কাব্যগুলি, সেগুলি হচ্ছে পুনশ্চ, বিচিত্রা, শেষ সপ্তক, প্রান্তিক, আরোগ্য ইত্যাদি। তো এতক্ষণ আলোচনাতে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে বাংলা কবিতার জগতে রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একটি যুগের স্রষ্টা নন, তিনি হচ্ছেন শতকের স্রষ্টা ও পরিচালক। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন, কিন্তু একটা জিনিস মনে রাখবে যে তিনি এই গীতাঞ্জলির জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন বলেই কিন্তু আমাদের কাছে শ্রেষ্ঠ নন। তার যে সম্মিলনী শক্তি, সেই শক্তি বাধ্য করেছে অন্যান্য কবিদেরকে রবীন্দ্র অনুসরণ কাব্য রচনা করতে, এবং এই জন্যই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে শ্রেষ্ঠ। তো এই রবীন্দ্রনাথকে জানতে গেলে তার কবিতাকে আরও নিবিড়ভাবে পাঠ করতে হবে, এবং তার কবিতা নিবিড়ভাবে পাঠ করার সাথে সাথে আমাদের বোধ এবং যে উপলব্ধি শক্তি, সেই বোধ এবং উপলব্ধি শক্তিকে আমাদেরকে জাগ্রত করতে হবে। এবং সেটা যদি আমরা করতে পারি তাহলে আমরা দেখব যে রবীন্দ্রনাথ হচ্ছে কি না, তিনি হচ্ছেন আমাদের ভারতীয় সংস্কৃতির মূর্ত প্রতীক, এবং বাংলা তথা বিশ্ব সাহিত্যেরই বলতে পারি যে তিনি হচ্ছেন গৌরব।